তো সেই কারণে ক্লাস করাটা ইম্পর্টেন্ট। 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে এমন কিছু কোনো কোনো ক্ষেত্রে কথা এসে যায় বাই ফ্লো, সেগুলো কিন্তু আমাদের জীবনের পরিবর্তনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাই কেউ এইভাবে সাম আপ করবেন না যে এইটুকু বিষয় আমার জানা হয়ে গেছে, দ্যাটস অল, এখান থেকে আমি সব জেনে গেছি। না, আমিও যেমন সব জানি না, জেনে রাখুন, আমিও যেমন সব জানি না, আপনারাও কিন্তু, আমরা কেউই মানে সব জানি বলে ক্লেম করতে পারি না, তাই না? তো আজকে আমার ইচ্ছে করছে, আহ সব সময় তো থেরাপি এটা ওটা নিয়ে অনেক কিছু হয়েছে, বাট আজকে আমি জীবনে কয়েকটা বিষয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে আমরা বলি না, আমি যেটা বলছি যে জীবনে ভালো থাকাটা একটা আনন্দে থাকাটা একটা অভ্যাস। তো সেই অভ্যাসের কিছু কথা আমরা আলোচনা করব আজকে, যদি আপনারা রাজি থাকেন। অভ্যাস নিয়ে কিছু কথা বলবো। অভ্যাস, অভ্যাস কি ধরনের অভ্যাস, প্র্যাকটিস, হ্যাবিট, যেগুলো কি করতে হবে সেগুলো আমি বলে দিয়েছি, আমি ওইদিকে আর যাচ্ছি না, ওইদিকে যাবই না। তাহলে আর কি এমন রয়েছে জীবনে যেগুলো আমরা একটু একটু করে প্র্যাকটিস করলে আমরা আহ অনেকটাই, অনেকটাই কেন, অনেক অনেক আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারবো। তো সেরকম আমার মাথায় খেয়াল এসেছে। প্রথম যে বিষয়টা আমি বলবো, আপনারা চাইলে নোট ডাউন করতে পারেন বা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে প্রাণোচ্ছল থাকা। কি বললাম কথাটা? সারাদিন প্রাণোচ্ছল থাকা। প্রাণোচ্ছল মানে কি জিনিস? প্রাণোচ্ছল কাকে বলে? প্রাণোচ্ছল কথার অর্থ হচ্ছে যে কোনো সিচুয়েশনে আপনি খুব, ওই যে বলে না, খুব মস্তিতে আছি, আমি খুব মস্তিতে আছি, এই মস্তি ব্যাপারটা, হ্যাঁ, আপনাদের জীবনের একটা অঙ্গ, এটাকে করে নিতে হবে। আমি আবার কথাটাকে রিপিট করছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোনো বিষয়ে মারাত্মক সিরিয়াস হয়ে যাবেন না, কোনো বিষয়ে মারাত্মক সিরিয়াস। যে কোনো জিনিস অতিরিক্ত হলেই কিন্তু ক্ষতিকর। আপনি জানেন, কোন স্টুডেন্ট পড়াশোনা করা ভালো জিনিস, আমরা জানি তো, কিন্তু যদি অতিরিক্ত পড়াশোনা সে করে, সেটা একটা রোগ। আপনারা জানেন কি এই রোগটার নাম কি? বেশ একটা আছে, হ্যাঁ, পড়াশোনা যদি অতিরিক্ত করে কি বেশ একটা রোগের নাম আছে, এটা কিন্তু রোগ। তাই কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। ঠিক সেরকম জীবনে কোনো কিছুতে মারাত্মক সিরিয়াস হওয়ার দরকার নেই। যে কোনো সিচুয়েশনে প্রাণোচ্ছল থাকার চেষ্টা করবেন। এবারে আমাকে ভালোভাবে বলুন যে প্রাণোচ্ছল, এই যে শব্দটা, এর মানে আমরা কতটা বুঝি, বা আমরা আদৌ কি এর মানে বুঝি প্রাণোচ্ছল কাকে বলে? যারা যারা বোঝেন একটু হাত তুলুন, নাহলে আমি ভালোভাবে ডেসক্রাইব করব প্রাণোচ্ছল কথার মানেটা কি। মোহন স্যার হাত তুলেছেন। কারা কারা জানতে চাইছেন ভালো করে হাত তুলুন। কারা কারা জানতে চাইছেন যে আরো স্যার ভালো করে জানতে চাইছি প্রাণোচ্ছল কথাটা বলতে কি বোঝায়? বেশ, তাহলে আমার মতো করে আমি ব্যাখ্যা করছি, আপনারা রিলেট করার চেষ্টা করুন। আপনারা এরকম কোন মানুষকে দেখেছেন যে সারাক্ষণটা মনের মধ্যে কিছু না কিছু গুনগুন করছে, গান করছে? আরে ভাই, কি রে ভাই, একটা টেনশন চলছে, সমস্যা চলছে, হ্যাঁ, আর সে কোন সেই 1980 সালের হিন্দি গান করছে, হ্যাঁ, সেই আমাদের কিশোর কুমারের সময় সেই সমস্ত হিন্দি গান করছে, সে কিন্তু গুনগুন করে যাচ্ছে। এটা প্রাণোচ্ছল থাকার একটা লক্ষণ। দেখবেন পরিবারের সবাই বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত, আরেকজন দেখবেন হাসি, ইয়ারকি, ঠাট্টা, হ্যাঁ, মজাক, মানুষকে হাসানো, এই সমস্ত কিছুর মধ্যে সে ডুবে আছে। এটা হচ্ছে প্রাণোচ্ছলের একটা অন্যতম একটা উদাহরণ। আমি বোঝাতে পারছি? বোঝাতে পারছি? এই প্রাণোচ্ছল থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মন দিয়ে শুনুন। অনেক মানে মানুষকে আমি দেখি, এগুলো সবই অভ্যাস, বুঝতে পারছি, এগুলো সবই কিন্তু অভ্যাস। অনেক মানুষ ধীরে ধীরে গম্ভীর হতে 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 একটা সময় গিয়ে না, আমি দেখেছি সবাই হাসছে, তার কিন্তু মুখে হাসি নেই। এমন একটা ঘটনা ঘটলো, সবাই হা 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 করে হাসছে, আর সেই মানুষটা, আর কেন রে ভাই, কি এত কঞ্জুসি, কেন হাসিতে এত কিসের কঞ্জুসি?
তার মানে সেটা তার একটা অভ্যাস হয়ে গেছে। যখন হাসতে ইচ্ছে করবে প্রাণ খুলে মন খুলে হাসুন, প্রাণ খুলে বাঁচতে হবে, প্রাণ খুলে। এত সিরিয়াস হওয়ার দরকার নেই। এটাকেই আমি প্রাণোচ্ছল বলে আমি বোঝাতে চাইছি। আপাতত বোঝা গেছে ইয়েস অর নো? আমি আরো ডিপে ঢুকছি আস্তে আস্তে। এতদূর বোঝা গেছে প্রাণোচ্ছল বিষয়টা কি। এগুলো কিন্তু অভ্যাস। আপনারা ভাববেন না যে এটা কিভাবে হয়, এগুলো অভ্যাস। কোনো মানুষকে দেখবেন সারাক্ষণটা ভীষণ গম্ভীর, কি হয়েছে না, সে বিজনেস নিয়ে চিন্তা করছে। আরে ভাই, তোমার বিজনেস বিজনেসের জায়গায়, এগুলোকে কিন্তু আলাদা করতে হয়। যখনই বিজনেস থেকে চলে আসলেন, বিজনেসটা বিজনেসের জায়গায় থাক। আবার যখন বিজনেস নিয়ে বাড়িতে যদি বসেন, সেই সময়টা আবার বিজনেস। তার মাঝে বিজনেস নিয়ে এ করার কিছু নেই। বুঝতে পারছি? এক একটা নির্দিষ্ট জায়গা আপনি সেট করে রাখবেন, এখানে ঢুকলে আমার এটা। আর তার মানে এই নয় যে আপনি আপনার কর্মচারীর সামনে হা হা করে হাসবেন, তাহলে কর্মচারী আপনার মাথায় উঠে যাবে। আমি সেটা বলছি না, আমি সেটা বলছি না। আমি বলছি আপনার যখন বিজনেসের জায়গায় যাচ্ছেন, যেখানে আপনার যেখানে গম্ভীর হয়ে থাকা দরকার, একটা অ্যাটিটিউড বজায় রাখা দরকার, অবশ্যই করবেন। কিন্তু যেখানে আপনার পার্সোনাল লাইফ, যেখানে আপনার বাড়ি, সেখানে কিন্তু আপনাকে প্রাণোচ্ছল থাকতে হবে। ঠিক আছে? প্রাণোচ্ছল থাকলে কি কি হয়, এরপরে প্রাণোচ্ছল কাকে বলে বুঝতে পারলাম। ইয়েস অর নো? সবাই বুঝতে পেরেছি? শান্তনু স্যার? ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা প্রাণোচ্ছল থাকলে কি কি হয় সেটা নিয়ে বুঝবো। প্রথম কথা, প্রাণোচ্ছল থাকলে আপনার সেন্স অফ হিউমার মারাত্মক লেভেলে, এটা কিন্তু আহ কি বলবো, একটা আপার লেভেলে চলে যায় সেন্স অফ হিউমার। ঠিক আছে? দেখবেন যারা জোক শোনায়, যারা কমেডি বলে, তাদের মধ্যে সেন্স অফ হিউমার প্রচুর। আপনি যে কোনো একটা কথা বলুন, সে ঠিক তার কিছু না কিছু ব্যাখ্যা দিয়ে দেবে। ওকে? তো এটাকে বলা হয় সেন্স অফ হিউমার। এটা মারাত্মক লেভেলে মানে বৃদ্ধি পায় সেন্স অফ হিউমার। নাম্বার টু হচ্ছে, জেনে রাখুন, হ্যাপি হরমোন রিলিজ করে। প্রাণোচ্ছল থাকলে হ্যাপি হরমোন রিলিজ করে, বিশেষ করে ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন, এন্ডরফিন, এগুলো সব কিন্তু হ্যাপি হরমোন। এই হ্যাপি হরমোন কিন্তু রিলিজ করে। ঠিক আছে? নাম্বার থ্রি হচ্ছে যে আপনার যে অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং তার সাথে সাথে কর্টিসল হরমোনের যে অতিরিক্ত আহ, মানে নিঃসরণ, সেগুলো কিন্তু ধীরে 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 কন্ট্রোলে আসতে থাকে। তাই সদা সর্বদা প্রাণোচ্ছল থাকবে। যদি মনে হয় স্যার আমি প্রাণোচ্ছল, হঠাৎ করে কি করে হাসবো বা কি করব, গান করুন, গান করুন। স্যার লোকে আমার গলা শুনলে স্যার বোকা দেবে, স্যার অপমান করবে না, লোকের জন্য গান করার দরকার নেই, নিজের জন্য গান করুন, নিজের জন্য গান করুন। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা সিচুয়েশনে আপনাকে প্রাণোচ্ছল থাকতেই হবে, প্রাণোচ্ছল থাকতেই হবে। আর আপনি যদি প্রাণোচ্ছল হন, আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার মানে যার সাথে উঠছেন বসছেন, সেও দেখবেন আপনার মতো প্রাণোচ্ছল হয়ে যাবে, অথবা আপনি প্রাণোচ্ছল মানুষের মানে সংস্পর্শে আপনি আসতে থাকবেন। বুঝতে পারছি? যে মানুষ যেরকম, সে সেরকম মানুষকেই অ্যাট্রাক্ট করে। আমি আবার কথাটা রিপিট করছি, যে মানুষের মানসিকতা যেরকম, সে সেই ধরনের মানুষকেই কিন্তু অ্যাট্রাক্ট করে। এলো কোয়ান্টাম ফিজিক্স। আপনার মনের মধ্যে যেরকম চলবে, আপনি সেই ধরনের মানুষকেই কিন্তু আকর্ষিত করবেন, এবং ধীরে ধীরে সেই মানুষ আপনার সাথে এইভাবে কিন্তু সম্পর্ক হয়। আমরা তো ভাবি এই তো আমার জীবনে এই 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 মানুষ। না, এটা ভুল। আপনারা মানে আমরা, আপনারা নয়, আমরা সবাই যখন 1 2 এ পড়তাম, কত বন্ধু ছিল। 1 2 3 4 5 6, কত বন্ধু ছিল। আজ কত বন্ধু হারিয়ে গেছে, আবার কত বন্ধু নতুন করে আমাদের জীবনে এসেছে। ইয়েস অর নো? এসেছে তো। ঠিক আগামী দিনেও কত বন্ধু এখন যারা আছে তারা হারিয়ে যাবে, এখন যারা বন্ধু আছে তারা হারিয়ে যাবে, আবার নতুন করে কত বন্ধু কিন্তু আসবে। এটাই জীবন, এটাই জীবন। তো কারা আসবে আপনার জীবনে? আপনার মানসিকতা যেরকম, আপনার মানসিকতা যেরকম। তাই
প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে প্রাণোচ্ছল, এবং প্রাণোচ্ছল থাকলে কি কি আপনাদের সুবিধা হবে জীবনে, এটা কিন্তু বললাম। নেক্সট যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে, অনেক সময় অনেক রকমের সমস্যায় আমরা সমাধান কি আছে আমরা বুঝতে পারি না, কিন্তু প্রাণোচ্ছল থাকলে আপনার মাইন্ড অনেক সময় আপনাকে কিন্তু সঠিক উত্তর দিয়ে দেয়। মানে মাইন্ডের সেই যে চাপ থাকে না, আর মাইন্ডের মধ্যে বা ভেতরে চাপ না থাকলে আপনার সাথে একটা কানেকশন ঘটতে থাকে ইউনিভার্সের, ঠিক আছে? তখনই কিন্তু আপনার মধ্যে সেই আইডিয়া চলে আসে। তাহলে এরপর থেকে সবাই আমরা প্রাণোচ্ছল থাকার চেষ্টা করবো, ইয়েস অর নো? হাসি মজা ঠাট্টা ইয়ার্কি এসবের মধ্যে থাকতে পারবো, নাকি সিরিয়াস হয়ে যাব? সিরিয়াস হবেন না, জীবনে সিরিয়াস হওয়ার কিছু নেই, কিছু নেই, কিছু নেই, বিশ্বাস করুন কিছুই নেই। জীবন যে কি না, জীবনকে উপলব্ধি করুন, জীবনকে উপলব্ধি করুন। আজকেই হঠাৎ করে আমার একটা মোবাইলে, আমি তো এইসব দেখি না, আমার মিসেস দেখাচ্ছিল যে ওর বাপের বাড়ির ওই দিকটায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে সেটা ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। তো ভদ্রলোক একদম রাস্তার সাইডে ধীরে 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 বাইক নিয়ে যাচ্ছে ভদ্রলোক, রাস্তার একদম সাইডে বাম দিকে ফাঁকা রাস্তা, দুপুরবেলা। উল্টো দিক থেকে একটা 4 চাকা মানে তার সাইড ছেড়ে উল্টো দিকে সাইডে এসে দুম করে মেরেছে, অথচ ফাঁকা রাস্তা, কিছু নেই। হতে পারলাম, সিসিটিভিতে দেখলাম সেই লোকটা যে বাইকে ছিল 4-5টা ভোল্ট এরকম খেয়েছে, নিচে পড়েছে, তো স্পট ডেট, স্পট ডেট, ঠিক আছে? তো জীবন এরকমই, জীবন এটাই, জীবন এটাই মশাই। ইউ হ্যাভ টু একসেপ্ট ইট, ইউ হ্যাভ টু একসেপ্ট ইট। যতক্ষণ বেঁচে আছেন সেটাকে এনজয় করে নিন। জীবনের হিসাব কখনো কষতে যাবেন না, জীবনের হিসাব কিছু নেই, এটাই জীবন। কার ভাগ্যে কখন কি এসে যাবে না আমাদের বাইরে, আমাদের সবকিছুর বাইরে। তাই যতক্ষণ বেঁচে আছেন, যতক্ষণ বেঁচে আছেন, জাস্ট এনজয় ইয়োর লাইফ, এনজয় ইয়োর লাইফ। ওকে, তাহলে প্রথম প্র্যাকটিস আমরা যেটা বললাম সেটা হচ্ছে প্রাণোচ্ছল থাকা, ঠিক আছে? নেক্সট যেটা পয়েন্ট বলবো ভীষণ ইম্পর্টেন্ট, আচ্ছা যদি চান আপনারা কিন্তু লিখতে পারেন, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আমি আলোচনা করছি। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের এনার্জিকে ধরে রাখা। নেক্সট পয়েন্ট হচ্ছে সারাক্ষণটা এনার্জিকে ধরে রাখা, ঠিক আছে? এবারে কথা হচ্ছে এনার্জি কোথা থেকে আসে। প্রথম এটা জানতে হবে এনার্জি কোথা থেকে আসে, তবে না ধরে রাখতে পারবো। আগে তো জানতে হবে এনার্জি কোথা থেকে আসে। আচ্ছা, প্রাণোচ্ছল নিয়ে কোনো প্রশ্ন আছে? এক একটা পয়েন্ট আমি ক্লিয়ার করব আর প্রশ্ন জেনে নেব। কোনো প্রশ্ন আছে নাকি প্রাণোচ্ছল নিয়ে? আশা করি নেই। প্রাণোচ্ছল নিয়ে কোনো প্রশ্ন আছে? বেশ, কি নিয়ে এসেছিলাম আর কি নিয়ে যাবো, এক্স্যাক্টলি বাড়তি চিন্তা রিলিজ পাওয়া যায়, একদম একদম। হ্যাঁ, তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি এনার্জি। ওকে, এনার্জি প্রথমে বুঝতে হবে এনার্জি কোথা থেকে আসে। এনার্জি আমাদের শরীরে আসে তো, কোনো ইঞ্জিনকে চালাতে গেলে তো এনার্জি দরকার হয়। এনার্জি প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমরা যে খাবার খাই, সেই খাবার থেকে একটা শক্তি, মানে যে খাবার, সেই খাবার ভেঙে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি আমাদের শরীরে আসে, 1 নম্বর উৎস। 2 নম্বর একটা উৎস আছে, এটা আমরা অনেকেই জানি না। 2 নম্বর উৎস হচ্ছে আমরা যখন ঘুমোই। জেনে রাখুন, আমরা যখন ঘুমোই, আমরা যখন ঘুমোই তখন প্রকৃতির যে শক্তি সেটা আমাদের শরীরের মধ্যে কিন্তু সেটা প্রবেশ করে। ঘুম ভালো হলে কতজনের খুব শরীরটা খুব ভালো লাগে, মানে খুব এনার্জি পেলাম, ভীষণ সতেজ লাগে। ভালোভাবে ঘুম হলে সতেজ লাগে তো। হ্যাঁ, এইটা জেনে রাখবেন,
আমাদের এই শক্তি বাইরে থেকে আসে। ভালো করে মন দিয়ে শুনবেন, ভালো করে, এই শক্তি বাইরে থেকে প্রবেশ করে। যদি আপনারা গভীরে জানতে চান, আরো গভীরে বলতে পারি। আমাদের এখানে ব্রহ্মতালুতে একটা ছোট্ট একটা ছিদ্র আছে। ব্রহ্মতালুতে বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সেই ছিদ্রটা দেখা যায়, ধীরে 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 সেটা স্কিনের ভেতরে ঢাকা পড়ে যায়। জানা গেছে যে বাইরে থেকে যে শক্তি এই ব্রহ্মতালুর মাধ্যমে আমাদের যে এই যে স্পাইনাল কর্ড আছে, এই স্পাইনাল কর্ড বরাবর এই শক্তি কিন্তু প্রবাহিত হয়। আমাদের যে 7টা চক্র আছে না, এই 7টা চক্র বরাবর একেবারে ব্রহ্মতালু থেকে কক্সিস পর্যন্ত, মূলাধার পর্যন্ত এই শক্তি কিন্তু প্রবাহিত হয়। বুঝতে পারছি? এই শক্তি আমাদের মধ্যে ঘুমের মাধ্যমে আসে। ঘুমের মাধ্যমে যখনই আমরা ঘুমিয়ে পড়ি, তখনই কিন্তু আমাদের মধ্যে শক্তিটা আসে। তাহলে আমাদের ঘুম ভালোভাবে হতে হবে, ঠিক আছে? আর ঘুম ভালোভাবে হওয়ার জন্য ঘুমানোর আগে, মন দিয়ে শুনুন, ঘুমানোর আগে 1 ঘন্টা বলা হয়, আমি 1 ঘন্টা বলবো না, আমি বলবো অন্তত 45 মিনিট আপনাকে ঘুমানোর জন্য প্রিপারেশন নিতে হবে। তাহলে সেকেন্ড পয়েন্ট কি লিখলাম আমরা? প্রথম পয়েন্ট লিখেছি আমরা প্রাণোচ্ছল, সেকেন্ড পয়েন্ট আমরা লিখেছি, এগুলো লিখুন কিন্তু, মানে নাহলে ভুলে যাবেন, ক্লাসের পরে আপনি ভুলে যাবেন। এখন মনে হচ্ছে স্যার হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, 2 দিন 3 দিন পরে ভুলে যাবেন। আর এগুলো কোথাও পাবেন না। এগুলো পাবেন কোথায়? আমার যে বইটা বেরোবে সেই বইটা পাবেন, আর কোথাও পাবেন না, কারণ এগুলো আমার জীবন দিয়ে উপলব্ধি। তাহলে সেকেন্ড পয়েন্ট কি লিখলাম? এনার্জি। ওকে, তো এনার্জি আমাদের শরীরে ঢুকছে। এই এনার্জি ঘুমানোর সময় আমরা কিন্তু এটাকে কি করছি? আমরা স্টোর করছি। তো এখন এই এনার্জি আমরা স্টোর করার পরে এটাকে চেষ্টা করতে হবে এই এনার্জিটাকে বাঁচিয়ে রাখার। আমি সেমিনারে একটা কথা বলেছিলাম, ওখানে সময় ছিল না বলে আমি আলোচনা করিনি। ডেভিড গগিংস বলে একজন নিউরো সাইকোলজিস্ট, তিনি বলছেন, এখন প্রমাণ করছেন, যে আমরা যখন বলি যে আর পারবো না, উফ আর পারবো না, আমার দ্বারা হবে না, তখন আমাদের এনার্জির মাত্র 40% আমরা বার্ন করে থাকি। মানে আমরা কাজ 40% আমরা তখনো পর্যন্ত ব্যবহার করেছি, মাত্র 40%। 60% এনার্জি এটা কিন্তু আমাদের মধ্যে সঞ্চিত থাকে আমাদের নিজেদেরকে সারভাইভ করার জন্য। প্রকৃতি এটা বাঁচিয়ে রাখে। বুঝতে পারলাম? তার মানে আমি যখন বলছি যে আমি আর পারবো না, তার মানে মাত্র 40% এনার্জি আমি ব্যবহার করেছি। তো 60% এনার্জি আমাদের শরীর স্টোর করে রাখে নিজেকে বাঁচানোর জন্য। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে 40% যে বার্ন হয়ে যাচ্ছে, এই 40%ও যাতে বার্ন না হয়, নষ্ট না হয়, খরচ না হয়, সেটার জন্য আমাকে সঞ্চিত রাখতে হবে। এতদূর পর্যন্ত ক্লিয়ার? ইয়েস অর নো এভরিওয়ান? এবারে আমাকে বলুন, দুটো শক্তি আছে, একটা হচ্ছে শারীরিক শক্তি, আর একটা হচ্ছে মনের শক্তি। একটা শারীরিক শক্তি, আমার কাজ করার ক্ষমতা, যেটা খাবার খেয়ে যে শক্তিটা পাচ্ছি, এটাকে বলা হয় শারীরিক ক্ষমতা। আর একটা হচ্ছে মানসিক মানে শক্তি। তো কোন শক্তিটা বড়, শারীরিক শক্তি নাকি মানসিক শক্তি? লিখুন আপনারা, কোন শক্তিটা বড়, শারীরিক শক্তি নাকি মানসিক শক্তি? কোনটা বেশি পাওয়ারফুল? বড় মানে কি পাওয়ারফুল, কোনটা? মানসিক শক্তি। এক্স্যাক্টলি, আমরা সবাই জানি মানসিক ভাবে যে মানুষ একেবারে স্ট্রং আছে, সে শারীরিক ভাবে সবকিছু করতে সে সমর্থ হবে। তাহলে এই মানসিক শক্তির কথাই বলছিলাম আমি, যে 40% আমরা এক্সস্ট হয়ে গেলেও 60% এনার্জি তখনো পর্যন্ত কিন্তু সঞ্চিত আছে। এই যে মানসিক শক্তি, এটাকে কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। জেনে রাখুন, আমরা শারীরিক যে শক্তি সেটা সবাই বাঁচানোর কথা ভাবি, কিন্তু মানসিক শক্তি বাঁচানোর কথা কখনো আমরা ভাবি না। এই মানসিক শক্তিকে সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। এখন প্রশ্ন হলো, স্যার মানসিক শক্তি কিভাবে বাঁচিয়ে রাখবো?
আগে আমি আপনাদেরকে রিয়ালাইজ করাই যে মানসিক শক্তি বলতে কোনটাকে বোঝাতে চাইছি, তারপরে আমি বলবো মানসিক শক্তিকে কিভাবে বাঁচিয়ে রাখবো। যারা ভিডিওগুলো অফ করে দিচ্ছেন, দীপঙ্কর মাইতি বাবু, কিশোর নায়ক স্যার, আরেকজন এদিকে সুমন সরকার, আপনারা কিন্তু সবার ক্ষতি করছেন। ভিডিও যত অফ করবেন আমার এনার্জি তত ডাউন হবে। এবার আপনারা যদি চান যে এনার্জি ডাউন, তো ঠিক আছে। তো জেনে রাখুন মানসিক শক্তিকে আমরা কিভাবে ধরে রাখবো। প্রথমে আমি রিয়ালাইজ করাই মানসিক শক্তিটা কতটা আমাদের মধ্যে পাওয়ারফুল। ভেবে দেখুন, যে কোনো মানুষকে যদি আপনি বলেন যে, ধরুন কারুর জ্বর হয়েছে, সে উঠতে পারছে না, হ্যাঁ, ভেরি সিম্পল উদাহরণ, মজাদার উদাহরণ। তার জ্বর হয়েছে, সে উঠতেই পারছে না, আমাকে না ধরলে আমি উঠতেই পারবো না। ধরুন সে যদি শুনতে পায় আরে ঘরে সবাই বেরিয়ে চলে গেছে, ঘরে আগুন লেগে গেছে, ঘরে সবাই চলে গেছে, ঘরে আগুন লেগে গেছে, কি করবে? উঠবে কিনা? উঠে যাবে? ছুটবে, উঠবে নয়, ছুটবে। এগুলো হচ্ছে মানসিক শক্তি। বুঝতে পারছি, একটু মজা করেই বলছি। তো এই মানসিক শক্তিটা আমরা কি করি, ইচ্ছে করে শেষ করে দিই। কিভাবে শেষ করি? সেটা হচ্ছে আমরা নেগেটিভ কথা আলোচনা করি। কি ধরনের নেগেটিভ? নিজের জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা মানুষকে বলে আমরা শান্ত পাই, মানে শান্তি পাই। এই যে নিজের জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এগুলো যখনই আপনি বারে বারে রিপিট করছেন, বারে বারে রিপিট করছেন, এগুলো সবই কিন্তু নেগেটিভ এনার্জি। আমি জানি না কেউ কখনো উপলব্ধি করেছেন কিনা, দেখবেন তো একটা মানুষকে যখনই আপনি কিছু খারাপ কথা, নেগেটিভ কথা এসব শোনাচ্ছেন, আপনার শরীরের অনুভূতি কেমন হয়। আর যখন আপনি নিজে থেকে কিছু পজিটিভ কিছু বলছেন, আপনার পজিটিভ কিছু ভালো প্রশংসা বা অন্য কোনো মানুষের প্রশংসা করছেন, তখন আপনার শরীরে কেমন অনুভূতি হয়, কখনো কেউ খেয়াল করেছেন? কখনো কেউ খেয়াল করেছেন? দেখবেন এটা, এই এনার্জি গুলো বোঝার চেষ্টা করবেন। নিজের সম্পর্কে দুঃখ বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। হ্যাঁ আমি জানি আপনি হালকা হন, কিন্তু শরীরের একটা আলাদা রকমের একটা অনুভূতি হয়, কখনো খেয়াল করেছেন? আর যখন আপনি ভালো কিছু বলছেন, তখন একটা আলাদা রকমের অনুভূতি হয়। তাই যখনই আপনি নেগেটিভ কথা নিজের অথবা অপরের অথবা সমালোচনা এই সমস্ত কিছু করবেন, তখন জেনে রাখবেন আপনার কিন্তু এনার্জি ধীরে 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 ডাউন হচ্ছে। কি হচ্ছে? ধীরে 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 ডাউন হচ্ছে। নেগেটিভ কথার সাথে নেগেটিভ এনার্জির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তাই যদি মনে হয় আমার এনার্জিকে স্টোর করব, তাহলে কোনো রকমের নেগেটিভ কথা, নেগেটিভ এনার্জি, মানে নেগেটিভ সমালোচনা করার দরকার নেই। যদি আপনার শরীর খারাপও হয়ে থাকে, মানুষকে বলুন আমি ঠিক আছি, আমি ভালো আছি, আমি সুস্থ আছি। বুঝতে পারছি, মানুষকে বলুন, আর মুখে সবসময় হাসি ধরে রাখবেন। আপনি খারাপ আছেন, মানে কষ্টে আছেন, সেটা কাকে বলবেন? শুধুমাত্র ডাক্তারকে বলবেন আর আপনার মাইন্ড ট্রেনারকে বলবেন, আর কাউকে বলার দরকার নেই। বুঝতে পেরেছেন? আর কাউকে বলার দরকার নেই। বলুন হ্যাঁ আমি ঠিক আছি, হ্যাঁ আমি ভালো আছি, আমি সুস্থ আছি। শুধু শুধু বলবেন না। যত আপনি খারাপ আছেন, ইয়ে আছেন, দুঃখে আছেন, কষ্ট আছেন, এসব বলবেন, আপনার এনার্জি তত কমতে থাকে। তাহলে সারাদিনে যদি আপনি এনার্জিকে স্টোর করতে চান, প্রথম অপশন হলো নেগেটিভ কথা, সমালোচনা করা বা অপরকে দোষারোপ করা। এগুলো টোটালি স্টপ করতে হবে। টোটালি কি করতে হবে? স্টপ করতে হবে। এখন কথা হলো স্যার, যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে তার সম্পর্কে কিছু বলবো না? না, বলবেন না। কি বললাম? বলবেন না। কেন? কেন বলবো না স্যার? কারণ জেনে রাখুন, আপনি একটি রঙ্গমঞ্চে অভিনয় করছেন মাত্র। আপনি একটি রঙ্গমঞ্চে অভিনয় করছেন। সেই রঙ্গমঞ্চের অভিনয়ে আপনাকে যেরকম একটা রোল দেওয়া হয়েছে, আপনার আশেপাশের মানুষকেও রোল দেওয়া হয়েছে, যে যার রোল নিয়ে এখানে অভিনয় করছে। তাই যে মানুষটাকে আপনি বলছেন তোমার দোষ, তোমার দোষ, আরে তার দোষ নয়, তার অভিনয়টাই এটা। কার কথা? শেক্সপিয়ারের কথা, সেভেন স্টেজ অফ ম্যান, তাই তো? কবিতাটা পড়েছি আমরা, সেই কবিতা থেকেই বলছি, এটা শেক্সপিয়ারের কথা, যেখানে আমরা কিছু বছরের জন্য অভিনয় করতে এসেছি। এটা হচ্ছে রঙ্গমঞ্চ। তাই যে মানুষটাকে আপনি বলছেন তুমি
এত বাজে, এত খারাপ। আরে তাকে তো ভিলেনের রোলটা দেওয়া হয়েছে, ভিলেনের রোলটা তাকে দেওয়া হয়েছে মশাই, তাকে কেন দোষারোপ করছেন? আচ্ছা কখনো দেখেছেন বলিউডে আপনার যারা ভিলেন ছিল বা ভিলেন আছে, যেমন অমরেশ পুরী, অমরেশ পুরীর সাথে সানি দেওয়ালের সত্যি সত্যি মারপিট লেগে গেছে, কখনো দেখেছেন বাস্তব জীবনে মারপিট লেগে গেছে? হ্যাঁ, কেন? আচ্ছা অমরেশ পুরী তো কত ভিলেনের রোল করেছে, তার সাথে ধরুন অক্ষয় কুমারের মারপিট লেগে গেছে রাস্তায়, দেখেছেন কখনো? কেন? তারা কিন্তু জানে আমি আমার অভিনয় করছি, সে তার অভিনয় করছে, আর কিছুই না। তাই তাদের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো, প্রত্যেকের মধ্যে সম্পর্ক ভালো, কারণ তারা জানে এটাই অভিনয় আমাদের। বুঝতে পারছি? ঠিক সেই রকম আপনার আশেপাশে যে মানুষগুলো যেরকম যা করছে, জেনে রাখুন আপনার সেই ইউনিভার্স আপনার জন্য এই গল্প সাজিয়েছে এবং এভাবেই তাদেরকে অভিনয় করার জন্য আপনার জীবনে পাঠিয়েছে। ক্লিয়ার এতদূর পর্যন্ত? ইয়েস অর নো এভরিওয়ান? ক্লিয়ার? যাদের কাছে ক্লিয়ার তারা হাত তুলবে, যাদের কাছে ক্লিয়ার। এখন প্রশ্ন হলো, স্যার কেন পাঠিয়েছে স্যার এইসব? হ্যাঁ, কষ্ট দেওয়ার জন্য স্যার কেন পাঠিয়েছে স্যার? কেন? কেন স্যার কেন? কেন পাঠিয়েছে আমার জীবনে সেই সব মানুষদেরকে, এত কষ্ট, এত যন্ত্রণা, এত অপমান? জেনে রাখবেন প্রত্যেকটা ঘটনা যা ঘটে, ভালো করে মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা ঘটনা যা ঘটে যদি হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে দেখা হয়, হলিস্টিক অ্যাপ্রোচ মানে সেই স্যাটেলাইট ভিউ, মানে অনেক উপর থেকে যদি দেখা যায়, যা ঘটছে, যা ঘটেছে আপনার ভালোর জন্যই ঘটেছে। বুঝতে পারলাম? যা ঘটছে আর যা ঘটবে আর যা ঘটে চলেছে আপনার ভালোর জন্যই, যা কিছু হয় ভালোর জন্যই। যদি ক্ষুদ্র পরিসরে দেখেন অনেক কিছু দেখা যাবে, কিন্তু যদি ওপর থেকে দেখেন, স্যাটেলাইট ভিউ থেকে যদি দেখেন, দেখবেন যা কিছু হচ্ছে সবই ভালোর জন্যই হচ্ছে। বুঝতে পেরেছেন? আমার বাবা হঠাৎ করে চলে গেছেন, এটা খুব খারাপ ঘটনা, ইয়েস অর নো? বাবা যদি না চলে যেতেন, আমি ওই প্রশ্নের উত্তর খুঁজতে যেতাম না, আমি ওই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এতগুলো আধ্যাত্মিক বই ঘেঁটে ফেলতাম না, আমি এতগুলো আধ্যাত্মিক বই ঘাটার পরে বুঝতে কি পারলাম যে মানুষের জীবনে দুঃখ কষ্ট হচ্ছে এটা ওয়েদারের মতো। ওয়েদার জানেন তো, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, এরকম যেরকম ঋতু পরিবর্তন হয় আমাদের জীবনে দুঃখ কষ্ট ওটাও ঋতু। তারপরে কি হলো, এই ক্লাস, এটা ওটা এইভাবে আসলো। তার মানে বাবা থাকলে হয়তো এইসব দিকে আমি আসতামই না, বাবার বিজনেসে থাকতাম এবং খুব মানে চিন্তাবিহীন ভাবে একটা সুন্দর একটা জীবন কাটিয়ে যেতাম। জেনে রাখবেন যদি কখনো কোনো মানুষ সে একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছে, তার পেছনে একটা অবদান কিছু থাকে। কার অবদান থাকে? সেটা হচ্ছে দুঃখ কষ্ট। যতক্ষণ কোনো মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণা পাবে না, সে খাঁটি সোনাতে পরিণত হতে পারবে না। খাঁটি সোনাতে পরিণত হতে গেলে দুঃখ কষ্ট যন্ত্রণা অপমান এই সমস্ত কিছু কমন, এগুলো থাকতেই হবে। যে মানুষ দুঃখ কষ্ট স্ট্রাগল যন্ত্রণা পায়নি, সে নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, সে নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, মুখ থুবড়ে পড়ে যাবে। আপনারা কত জায়গায় দেখেছেন যে আইআইটি তে পড়ে, আইআইটি স্টুডেন্ট সুইসাইড করে নিয়েছে? দেখেছেন আপনারা? ইয়েস অর নো? শুনেছেন আইআইটি স্টুডেন্ট হ্যাঁ সুইসাইড করে নিয়েছে? অথবা বলিউডের বিখ্যাত হিরো সুইসাইড করে নিয়েছে? কেন? জানেন কেন? এদের লাইফে দেখা যাচ্ছে এরা স্ট্রাগল করতে শেখেনি, স্ট্রাগল কি জিনিস জানে না। বুঝতে পারলাম? তাই জীবনে যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে সবই কিন্তু আমাদের ভালোর জন্য। এবং সেটা হলিস্টিক অ্যাপ্রোচ থেকে যদি দেখেন, হলিস্টিক বলতে স্যাটেলাইট ভিউ, ওপর থেকে দেখুন, আরো উপর থেকে দেখুন, আরো উপর থেকে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা আপনারা নিজেরাই বলুন, আপনাদের অতীতকে আপনারা বিশ্লেষণ করুন তো, ভেবে দেখুন তো, যা ঘটেছে সেখান থেকে যা কিছু হয়েছে ভালোর জন্যই হয়েছে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? আপনি বিশ্লেষণ করুন, আপনার অতীতকে বিশ্লেষণ করুন, দেখবেন যা কিছু ঘটেছে ভালোর জন্যই ঘটেছে, আপনাকে আরো মজবুত করার জন্য ঘটেছে।
আমি জীবনে কত জায়গায় যে লস করেছি, আর্থিক লস, আমি বলে বোঝাতে পারবো না। যে যেখানে আমি তো ভীষণ সহজ সরল, মানে মানুষকে বিশ্বাস করতাম, কত জায়গায় কত আর্থিক লস ঘটেছে, অনেক অনেক আর্থিক। আর সেগুলো ঘটেছিল বলেই আজ এত বেশি আমি কনফিডেন্ট, কারণ এত নলেজ পেয়ে গেছি। ওকে, তো তাহলে বোঝাতে পারলাম কোথায় ছিলাম আমরা। আমরা এসেছিলাম এনার্জিতে। তাহলে প্রথম পয়েন্ট কি বললাম, যে এনার্জি ধরে রাখার জন্য কোনো নেগেটিভ কথা, নেগেটিভ আলোচনা, নেগেটিভ কোনো রকমের চিন্তা ভাবনা আমরা করব না। কারা কারা কমিটমেন্ট করছেন মিমি বলে লিখুন যে হ্যাঁ স্যার, কোন রকমের নেগেটিভ সমালোচনা, নেগেটিভ কোন রকমের দোষারোপ, এই কিছুই আর এরপর থেকে করব না। সবই জানবো যে তাকে এই অভিনয়, মানে এই অভিনয়টা করার জন্য এই রোলটা দিয়ে পাঠানো হয়েছে। কারা কারা, এভরিওয়ান প্লিজ 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 লিখুন। লিখেছেন? এখন প্রশ্ন হলো, এখন আর একটা নেক্সট আমরা স্টেপে চলে যাই, যে স্যার আপনি তো বলে দিলেন কিছু বলবো না, কিন্তু এই যন্ত্রণাগুলো সহ্য করি কি করে বলুন তো স্যার, কি করে সহ্য করি? আপনি জানেন স্যার কি কি চলতে থাকে, কি করে সহ্য করি? এই সহ্য করার জন্যই এই ক্লাস। কিভাবে সহ্য করবেন? কন্টিনিউ ক্লাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আর জানতে হবে যে আপনার সময় হয় এখন হয়তো খারাপ আছে, ভালো সময় আসতে চলেছে, ভালো সময় আসতে চলেছে, আসবেই, ভালো সময় আসবেই, যদি আপনি জীবনকে একসেপ্ট করেন। ঠিক আছে? জীবনের প্রত্যেকটা সিচুয়েশনকে একসেপ্ট করতে হবে, একসেপ্ট করতে হবে, একসেপ্ট করতে হবে। ওকে, আর নেক্সট আমি পয়েন্টে চলে যাই। এত দূর পর্যন্ত ক্লিয়ার? এনার্জি প্রথম পয়েন্ট বলে দিলাম যে কোথাও কোনো রকমের করা যাবে না। দ্বিতীয় কথা, এটা আশা করি আপনারা কেউ করেন না, তাও আমি বলে রাখছি, যারা অতিরিক্ত, আমি বলেছি প্রাণোচ্ছল থাকতে, মন দিয়ে শুনবেন, আমি বলেছি প্রাণোচ্ছল থাকতে। আবার প্রাণোচ্ছল থাকাটা যেমন দরকার, কিন্তু প্রাণোচ্ছল থাকতে গিয়ে অতিরিক্ত আনন্দে নিজেকে ভাসিয়ে দেওয়াটাও কিন্তু খুবই মূর্খামি কাজ। ঠিক আছে? স্যার বলেছে প্রাণোচ্ছল থাকতে, তাহলে চলো আজকে ড্রিঙ্ক করব, আজকে মস্তি করব, আজকে এক একটা ছেলে দেখি, বাপ রে বাপ, সে বাইকটাকে এমন চালাচ্ছে, সে কি বিভৎস আওয়াজ, মানে সে, মানে গুলির বেগে সে বেরিয়ে যাচ্ছে, ইয়েস এনজয়। এগুলো পাগলামি ছাড়া কিছুই না, এগুলো পাগলামি ছাড়া কিছুই না। ঠিক আছে? এই সব আনন্দ মস্তি আমরা করতে যাব না। আবার অনেকে প্রচন্ড ড্রিঙ্ক করে নিচ্ছে আনন্দ করার জন্য, হ্যাঁ, ঠাকুর ভাসানোর নাম করে এমনই সে খেয়ে নিচ্ছে, ঠাকুর ভাসাচ্ছি, এইসব কিন্তু করা যাবে না। কেন জানেন? যদি এগুলো করি, তাহলে বায়োলজিক্যাল কিছু কারণের জন্য তার 1 সপ্তাহের মধ্যে সে কিন্তু ডিপ্রেশনে ভুগবেই, কারণ অতিরিক্ত আপনার রিলিজ করবে ডোপামিন, তারপরে ডোপামিন কম রিলিজ করবে, আর সে ডিপ্রেশনে চলে যাবে। বুঝতে পারছি? তাহলে সেই বিষয়টা আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ এইসব বিষয়ে প্রচুর আমাদের এনার্জি কিন্তু লস হয়। নেক্সট যেটা হচ্ছে, যে এনার্জি ধরে রাখার জন্য নেক্সট পয়েন্ট হচ্ছে খাবার দাবার। শারীরিক আর মানসিক দুটোই কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় এসে এদের মধ্যে কিন্তু একটা মিলন ঘটে, সেটা হচ্ছে খাবার দাবার। আশা করি আপনারা কেউ এরকম করেন না, কারণ এখানে অল্প বয়সী সেরকম কেউ নয়। সেটা হচ্ছে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড বা বাইরের কোনো খাবার বেশি খাওয়া যাবে না, খাওয়া যাবেই না। ঠিক আছে? বেশি খাওয়া যাবে না। ঠিক আছে? আর কোনো জিনিস অতিরিক্ত খাওয়া যাবে না। ধরুন আমি কথা ধরে নিচ্ছি, কেউ একজন নির্দিষ্ট একটি কিছু একটা পছন্দ করে, ধরুন আম। এখন যেহেতু আমের সিজন, তাই আম দিয়ে উদাহরণ দিই। আম আমার ভীষণ ভালো লাগে, আমি প্রত্যেক দিন আমি 1 কিলো করে আম খেয়ে নিচ্ছি। তাহলে কিন্তু মনে রাখুন, কয়েক বছরের পরে ডাক্তার আপনাকে আম মানে খাওয়া বারণ বলে বলে দেবে। জেনে রাখুন, ইউনিভার্সের একটা নিয়ম আছে, সবাই মন দিয়ে শুনুন, এই কথাটা মন দিয়ে শুনবেন। ইউনিভার্সের একটা নিয়ম আছে, আপনার জীবনে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট পরিমাণ আছে। সেটা যদি আপনি বেশি বেশি করে নেন, তাহলে কিন্তু সেটা তার আগেই আপনার সেই পরিমাণটা শেষ হয়ে যাবে, আপনি কিন্তু তারপরে আর পাবেন না। কথাটা আবার রিপিট করছি, মন দিয়ে সবাই শুনুন, মন দিয়ে সবাই শুনুন।
অনেক বড় সিক্রেট আজকে একটা বলে দিচ্ছি। প্রত্যেকের জন্য ইউনিভার্স থেকে যে কোনো বিষয় নির্দিষ্ট করা আছে যে আপনি এত পাবেন। প্রথমে একটা ভালো একটা উদাহরণ দেই, তারপরে আমি আরেকটু ডিপে ঢুকছি। ধরুন আপনার জন্য ইউনিভার্স ঠিক করে রেখেছে আপনি এই জীবনে, সারা জীবনে আপনি 1 কুইন্টাল মাংস খাবেন, এর বেশি খেতে পারবেন না। আপনি 1 কুইন্টাল মাংস খাবেন। তো আপনি কি করছেন ছোট থেকেই, রবিবার একটু মাংস হয়ে যাক, শুক্রবার একটু মাংস হয়ে যাক, বুধবার একটু মাংস হয়ে যাক, আজকে একটু বেশি করে মাংস খেয়ে নিই, তাহলে খান, ভালো কথা। জেনে রাখুন আপনার 35-40 বছর পরেই আপনার মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, আপনি সারা জীবন মাংস খেতে পারবেন না। বুঝতে পারছি কেন? আপনার 1 কুইন্টাল তো শেষ করে দিয়েছেন মশাই, আপনার 1 কুইন্টাল শেষ হয়ে গেছে। বোঝা গেছে? ইয়েস অর নো এভরিওয়ান? আমি প্রচুর চা খেতে ভালোবাসি স্যার। খান সকালে। একজন গর্ব করে বলে আমার আজকে না 15 কাপ চা খাওয়া হয়ে গেছে, চা না হলে আমি থাকতে পারি না। আমি ওইসব মানুষদেরকে দেখি একটা নির্দিষ্ট সময়ের পরে ডাক্তার বলে আপনি 1 কাপ আর চা খেতে পারবেন না। কেন? অ্যালটমেন্ট ছিল তার যে সারা জীবনে এত চা কাপ তুমি চা খাবে, তো সেটা তো সে ফুরিয়ে দিয়েছে। গেটিং মাই পয়েন্ট? ইয়েস অর নো? আপনি কোন মানুষের থেকে সাহায্য নিচ্ছেন, তাকে আপনাকে ভালোবাসে বলে আপনি তার কাছ থেকে নিয়ে নিচ্ছেন। ভেরি গুড। জেনে রাখবেন আপনার যেটা নেওয়ার, আপনার যখন কোটা কমপ্লিট হয়ে যাবে আপনি আর পাবেন না। বোঝাতে পারলাম? এই সূত্রটা আমি খাবার দিয়ে উদাহরণ দিলাম। আপনি ভালোবাসা, আপনি সাহায্য, আপনি যা খুশি যেখানে খুশি লাগিয়ে দেন, সূত্র একটাই, আপনার জন্য অ্যালটমেন্ট আছে। অ্যালটমেন্ট আপনার যদি ফুরিয়ে যায় আপনি কিন্তু আর এই জীবনে ওটা আর পাবেন না। তাই কোনো কিছু জিনিস জীবনে অতিরিক্ত চাইবেন না, কখনোই অতিরিক্ত চাইবেন না। আপনার আছে তো, পাবেন তো। ওকে, আপনি পাবেন তো, সারা জীবন ধরে নিন না, কেন একসাথে নিয়ে নিতে চাইছেন? লিখে রাখুন, এটা লিখে রাখুন, অনেক বড় সিক্রেট। লিখে রাখুন, এই পয়েন্টটা লিখে রাখুন যে প্রত্যেকের জন্য এই জীবনে অ্যালটমেন্ট নির্দিষ্ট আছে। সেটা খাবার হতে পারে, সেটা ভালোবাসা হতে পারে, সেটা সাহায্য হতে পারে, হোয়াট এভার। লিখে নিন। কেমন হবে বলুন তো বইটা, যে বইটা আসতে চলেছে পুজোর আগে আগে? এই সব কিছু বইতে পেয়ে যাবেন, একদম সাম আপ করে দেওয়া আছে, জীবন দর্শন পুরো বদলে দেব। শুধু থাকবে না প্র্যাকটিস, কারণ প্র্যাকটিস গুলো তো ক্লাস ছাড়া সম্ভব নয়। ওকে, লিখেছেন? সবাই লিখেছেন? লেখা হলে জানাবেন। ডান? ওকে, ভেরি গুড। এবারে নেক্সট পয়েন্ট যেটা আসবো, এগুলো সবই কিন্তু এনার্জি দিয়ে আমি করছি, ঠিক আছে? নেক্সট যেটা পয়েন্ট আসবো সেটা হচ্ছে যে জীবনে এমন কিছু রাখবেন না যেটা না থাকলে আপনার মনে হবে, বা না পেলে মনে হবে জীবন শেষ। যেটাকে বলা হয় মোহ। মোহ রাখা যাবে না, মোহ রাখা যাবে না। কেন? যে মানুষ যতক্ষণ কোনো না কোনো মোহের মধ্যে থাকে সে কিন্তু সেই জিনিসটা পায় না। খুব মানে মানে জীবনের সিক্রেট আমি রিভিল করে দিচ্ছি। কি বললাম ভালো করে মন দিয়ে শুনবেন। লেখা হয়েছে? সবার লেখা হয়েছে? ইয়েস অর নো? আচ্ছা, বাকিরা ভিডিও অফ করে দিচ্ছেন কেন? প্লিজ এভরিওয়ান, প্লিজ ভিডিওগুলো অন রাখুন। দেখুন আমি কোনো কিছু কিন্তু প্রিপারেশন নিয়ে বসি না, সবই ভেতর থেকে আসে। তাই ভিডিও অন রাখুন, এই ফ্লোতে আরো অনেক কিছু হয়তো বেরিয়ে আসবে, আমি জানি না কি বেরোবে। বাকিরা একটু ভিডিও অন রাখুন প্লিজ। বলছি, সব ব্যাখ্যা করছি, সব ব্যাখ্যা করছি। কখনো আপনারা লক্ষ্য করেছেন একটা ছেলে বা একটা মেয়ে যতক্ষণ পর্যন্ত, মানে ধরুন সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে, পেতেই হবে পেতেই হবে পেতেই হবে, আমাকে একটা চাকরি পেতেই হবে, এইবারটা না পেলে আমার সমস্যা হয়ে যাবে, পাচ্ছেই না, পাবেই না, পাবেই না, পাবেই না। আচ্ছা, ওই ঘুষ দিয়ে চাকরির কথা কিন্তু আমি বলছি না, হ্যাঁ, সেই জামানাতে আমি আসবো না, সেই সব আমি সেখানে নেই।
আমি বলতে চাইছি যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রচন্ড পড়াশোনা করে নির্দিষ্ট একটা জায়গায় তারা নিজেদের লেভেল অনুসারে চাকরি পায় বা একটা ভালো পজিশনে যায়, সেই সব ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখবেন যখন তারা প্রচন্ড সেই মোহর মধ্যে পড়ে থাকে, আমাকে চাকরি পেতেই হবে, আমি একটা চাকরি করতেই হবে, পাবেই না, তারা পায় না সাধারণত। খেয়াল করেছেন কি কখন পায় জানেন? যখন তারা আশা ছেড়ে দেয়, মনে হয় আর হবে না, কত তো পরীক্ষা দিলাম, সবগুলোই তো ভালো রেজাল্ট হয়, তাও পাই না। ও ঠিক আছে দেই, পাবো কিনা জানি না। মানে তার ভেতর থেকে মোহটা সে ছেড়ে গেছে, তারপরেও সে কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে। তখনই দেখা যায় সেই ছেলেটা বা সেই মেয়েটা পর 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 চাকরি পেয়ে যায়। একটা ছেলে বা মেয়ে যখন একটা চাকরি পায় না, আপনি জানেন কি পর পর 3-4টে চাকরি পায়, যারা সঠিক প্রিপারেশন নেয়। বিসিএস এ পেয়েছে, রেলেও পাবে, রেলেও পেয়েছে, এখানেও পাবে, সেখানেও পাবে, ওখানেও পেয়ে যাবে, ঠিক পাবে, কারণ প্রিপারেশনটা এমন জায়গায় চলে যায়। আমি লক্ষ্য করেছি এরা তখনই পায় যখনই তার ওই মোহটা চলে যায়। এগ্রি আমার সাথে? সহমত? ইয়েস অর নো? মোহটা যখন চলে যায় যে ধুর, আর চলো পরীক্ষাটা দিতে হবে, দিব, প্রিপারেশন নিতে হয় নিচ্ছি, আমি অবশ্যই নেব, কিন্তু জানি না হবে কিনা, আর হলে ভালো, না হলে ভালো, আমি আমার দিয়ে যাবো। এই স্টেট অফ মাইন্ডে যতক্ষণ না সে আসছে, সে কিন্তু চাকরি পায় না। ওকে, ঠিক সেরকম আমাদের জীবনেও যেটা আপনি ভীষণ রকম চাইবেন, যেটা আপনি ভীষণ রকম চাইবেন, জেনে রাখুন সেটা আপনি পাবেন না। যেটা আপনি ভীষণ রকম চাইবেন সেটা আপনি পাবেন না। ঠিক আছে? কিরকম? হে ভগবান, তুমি এই মানুষটাকে ঠিক করে দাও, আমার মনের মতো করে দাও, আমার কথাটা একটু যেন বোঝে, হে ঈশ্বর, হে ভগবান। আপনি একদম পেছনে পড়ে গেছেন, সেই মানুষ আরো বিগড়ে যাবে। তারপর যখন ছেড়ে দিলেন, ও যা পারে করুক, আমার জানার দরকার নেই বাবা, আমি আমার মতো থাকবো, স্যার বুঝিয়ে দিয়েছে, নিজের জীবনের আনন্দ নিজেকে খুঁজে নিতে হবে, আর আমি ওইসব ঝামেলা করব না। অনেক ঝগড়া করেছি, রাতের পর রাত অনেক কান্না হয়েছে, অনেক কিছু হয়েছে বাবা, আর দরকার নেই, নিজের জীবনে শান্তি চাই, আমি নিজেকে নিয়ে ভাববো। তখন দেখবেন সেই মানুষটা হয়তো আস্তে 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 একটু হলেও পরিবর্তন হচ্ছে। বোঝাতে পারছি? মোহ যখন শেষ হবে তখনই আপনি রেজাল্ট পাবেন। লিখুন নেক্সট পয়েন্ট, মোহ শেষ হলেই আসল রেজাল্ট আসতে শুরু করে। লিখুন মোহ। মোহটা বুঝতে পারলেন রঞ্জিতা ম্যাডাম? মোহ মানে তীব্র আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা। আর এটা আর একটা ক্ষেত্রে চরম সত্য কথা, যখন কেউ অর্থ চায়, অর্থ চায়, অর্থ অর্থ চাই, অর্থ চাই, অর্থ পাবেই না, অর্থ পাবেই না, সে কোনোভাবে তার আর ইনকাম হবে না, কিছুই হবে না। যারা আজকে মানে একটা লেভেলে ভালো জায়গায় ভালো পরিমাণ অর্থ ইনকাম করেছে, তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে। যখন তাদের মধ্যে এটা আছে, আরে ভাই আর অর্থের দিকে তাকিয়ে লাভ নেই, আমি আমার কাজটুকু করে যাব, তখন বাই প্রোডাক্ট অর্থ আসতে থাকে, বাই প্রোডাক্ট অর্থ আসতে থাকে। তার মানে কি, অর্থের ওপরে সেই মোহটাকে সরিয়ে দেওয়া হলো, কাজের উপরে ফোকাস করা হলো, চলে আসে। তাই যার উপরে আপনার মোহ থাকবে সেই রেজাল্ট কিন্তু আসবে না। এটা নিউরোসায়েন্সের বিষয় মানে ভাষায় একটা খুব সুন্দর একটা নাম আছে, এবং এর নির্দিষ্ট একটা ব্যাখ্যা আছে, এবং সেখানে কেন হয় সেটা জানানো আছে। থাক, নাই বা করলাম ব্যাখ্যা। ওকে, এটাকে কগনিটিভ ওভারলোড বলা হয়। ঠিক আছে, কগনিটিভ ওভারলোড বলা হয়। মানে আমাদের মাইন্ডে আমি যেটা চাই সেটা যদি বারে বারে চাই 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 করতে থাকি, তাহলে কিন্তু মাইন্ডে এমনই চাপ পড়ে যে আমরা আর ওটা পাই না। বুঝতে পারছি? তাই মোহ শেষ হলেই আপনি সেটা যেটা চাইছেন সেটা তখনই পাবেন যখন তার উপর থেকে মোহ শেষ হবে। মোহ। ওকে, লিখছেন? এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো যদি মাথায় রাখি, তাহলে আমরা জীবনে একটা ভালো অভ্যাস ধীরে 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 গড়ে তুলতে পারবো। আর এনার্জি কিন্তু আমি আবারও বলছি, কু অভ্যাস বন্ধ করতে হবে। কু অভ্যাস কি কি আমি বলে দিয়েছি। হ্যাঁ, অ্যালকোহল, বিভিন্ন ধরনের নেশা, হ্যাঁ, বা যে কোনো ধরনের কু অভ্যাস বন্ধ করতে হবে। ভালো করে ঘুমোতে হবে, প্রাণোচ্ছল থাকতে হবে, নেগেটিভ কোনো চিন্তা করা যাবে না, নেগেটিভ কোনো কথা বলা যাবে না, এবং 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 সংসারের প্রত্যেকটা বিষয়ে
নিজের হস্তক্ষেপ, নিজের মতো করে সবকিছু করব, ঠিক করব, এইসব করা যাবে না। এটা করলেও কিন্তু আপনার নেগেটিভ এনার্জি কিন্তু আপনার মানে আপনার মধ্যে ঢুকবে। আমি সবাইকে বলছি, আপনারা ম্যাক্সিমাম এখানে যারা আছেন তারা কিন্তু যথেষ্ট আপনারা গুরুজন মানুষ, সংসারে আছেন, থাকুন, সবকিছু আপনার মতো করে সংসারে হবে এটা আশা করবেন না। নিজের মতো করে ভালো থাকুন, নিজের মতো করে ভালো থাকুন। সংসারে সবকিছু আপনার মতো করে হবে না, গ্যারেন্টি দিয়ে বললাম। আর আপনি ভাবছেন শুধু আপনারটা এলোমেলো, না 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 না, সবারটাই এলোমেলো, সবারটাই এলোমেলো। আর এটার নামই সংসার। সংসার যদি সবকিছু হ্যাঁ সুন্দর হয়ে যায় তাহলে সেটার নাম সংসার হয় না। তো নিজের মধ্যে সেই অভ্যাসগুলো গড়ে থাকুন, ভালো করে করুন। ছেলে মেয়ে কি নিয়ে পড়বে, কি হতে চাইছে, তাদের ভবিষ্যৎ লক্ষ্য আপনার যতটুকু অ্যাডভাইস দেওয়া দিন, তারপর ছেড়ে দিন। যদি না শোনে পেছনে পড়ে থাকবেন না, তার রোল নিয়ে সে এসেছে, পেছনে পড়ে থাকবেন না, শুধু 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 ছেড়ে দিন, ছেড়ে দিন। কারণ আপনি যত বোঝাতে যাবেন আপনি খারাপ পিতা বা খারাপ মাতা হয়ে যাবেন। আপনি কি চান সেটা হতে? তাহলে তাকে যেতে দিন না। সময়, জেনে রাখবেন, মানুষ দুই ভাবে শিক্ষা পায়, এক হচ্ছে সময়ের থেকে, আর একটা হচ্ছে মানুষ মানুষের থেকে। মানুষ যদি মানুষের থেকে শিক্ষা নেয় তাহলে তাকে প্রথমে শিক্ষা নেয়, তারপরে তাকে কি হয়, তাকে শাস্তি পেতে হয় না। আর মানুষ যদি মানুষের থেকে শিক্ষা না নেয়, তাহলে যদি সময় থেকে শিক্ষা নিতে হয় বা সময় থেকে শিক্ষা নেয়, প্রথমে তাকে পানিশমেন্ট দেওয়া হয়, তারপরে তাকে শিক্ষা দেওয়া হয়। বুঝতে পারলাম? তাই তাকে ছেড়ে দিন, তাকে সময় প্রথমে পানিশমেন্ট দেবে, তারপরে তাকে শিক্ষা দেবে। তাই কোনো বিষয়ে একেবারে আপনার মতো করে হবে, আমি ডাক্তার ছিলাম, তোমাকেও ডাক্তার হতে হবে, নাহলে আমার মান সম্মান কোথায় যাবে, ভুল করছেন মশাই। ওকে, কোনো বিষয়ে আমরা করব না। আমরা কি করব, আমরা মনটাকে রাখবো আমরা সেই যে আহ রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় যে ঈশ্বরে মন রাখবো, আর সংসারে থাকবো, সংসারে থাকবো, ঈশ্বরে মন রাখবো। ঈশ্বর বলতে ভালো চিন্তা, সৎ চিন্তা, ভালো কর্ম। ওকে, তাহলে এনার্জি আমরা কিভাবে সঞ্চিত করব আমরা মোটামুটি বুঝতে পারলাম। রঞ্জিতা ম্যাডাম লিখছেন এখন আর কোনো মোহ নেই। ভেরি গুড, ভেরি গুড, কোনো মোহ রাখা যাবে না। পুরবী ম্যাডাম লিখছেন, স্যার আমার দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস আছে। ও প্রবীর দাস, সরি সরি সরি, পুরবী নয়, প্রবীর দাস। ধূমপানের অভ্যাস আছে, হঠাৎ করে কি এই অভ্যাস ছাড়তে হবে নাকি ধীরে ধীরে? ডাক্তার বাবু বলছেন হঠাৎ করে ছাড়তে হবে, কিন্তু স্মোকিং হঠাৎ করে বন্ধ করলে মাথা কাজ করে না, কোনো কাজ মন লাগে না, আবার ধীরে ধীরে কমানোর চেষ্টা করলে নেশা আরো বেশি মাত্রায় চলে যায়। এইভাবে তো ছাড়া যাবে না, আপনাকে প্রথমে ভিজুয়ালাইজেশন করতে হবে প্রবীর বাবু। আগে ভিজুয়ালাইজ, ছাড়ার তো পরের কথা, কাজ পরে হবে, আগে ভিজুয়ালাইজেশন। আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি স্মোকিং ছেড়ে আমি ভালো আছি, সুস্থ আছি। এটা ভিজুয়ালাইজ করতে 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 যখন আপনার ছবি মাথায় বসে যাবে, তখন আপনার নিজের ভেতর থেকে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে বলে দেবে হঠাৎ করে ছাড়া হবে নাকি ধীরে ধীরে ছাড়া হবে। ঠিক আছে, নিউরো সায়েন্সের ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা। ওই হঠাৎ বা ধীরে ধীরে এগুলোর কোনো ব্যাখ্যা নেই। আগে হচ্ছে মাইন্ডের মধ্যে আপনি সেই ছবি বসান যে আপনি স্মোকিং ছাড়া একদম সুস্থ আছেন, ভালো আছেন। নেশার উত্তর যদি একটু বলেন, বুঝলাম না, নেশার উত্তর বলতে? স্যার একটু বলুন, কেউ অপমান ছোট করলে কি করব? থ্যাংক ইউ ইউনিভার্স বলবেন। থ্যাংক ইউ ইউনিভার্স যে আপনাকে কেউ ক্রিটিসাইজ করেছে। আরে আপনার মধ্যে এই ক্যাপাবিলিটি গুলো তৈরি করুন, নাহলে আপনি মানে আপনি অসাধারণ মানুষ কেমন হবেন? আমি কিছুদিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমরা পলিটিক্যাল লিডারদেরকে অনেক সময় গালাগালি করি, মন ভরে গালাগালি করি। কখনো দেখেছেন যে ওই পলিটিক্যাল লিডারের মধ্যে কি কি গুণ আছে তবে গিয়ে সে একজন পলিটিক্যাল লিডার? দেখুন, খারাপ ভালো আমি সেই প্রসঙ্গে আসছি না, আমি বলতে চাইছি তার মধ্যে গুণ কি আছে। আপনার কি মনে হয় পলিটিক্যাল লিডার দেখে না তাকে নিয়ে কিভাবে কথা চলছে, তাকে নিয়ে কিভাবে ট্রোল চলছে, তাকে নিয়ে কিভাবে বাজারে বা সোশ্যাল মিডিয়াতে কি কি যাচ্ছে তাই না চলছে, জানে না? সব জানে, কিন্তু তাদের গায়ে লাগে না। বিশ্বাস করুন, তাদের এতটুকু গায়ে লাগে না।
তাহলে এই কোয়ালিটি আছে তো, তবে কিনা সে এত বড় রাজনীতিবিদ। ইয়েস অর নো? আপনার মধ্যে সেই কোয়ালিটি কোথায়? আপনি কেন রেগে যাচ্ছেন? আপনার কি মনে হয় রাজনীতিবিদরা কিছুই জানে না? আরে আপনার থেকে তারা আগে নিউজ দেখে, তারা সোশ্যাল মিডিয়াতে আরো বেশি অ্যাক্টিভ থাকে। তার অফিসে, তার যে সিক্রেট অফিস আছে না, সেখানে 4 দেওয়ালে শুধু এলইডি ঝোলানো আছে, সব জানাছে, সব দেখছে। নিজের এই অপমানগুলো দেখে আর হাসে, জানেন তো, হাসে। আমার এক বন্ধু আছে, রাজনীতি করে, পূর্বতন সরকারের একটা ভালো পোস্টে একটা ছিল। তো তাকে আমি বলতাম, হ্যাঁ রে, তোদেরকে যে মানুষ এত কিছু বলে, তোদের গায়ে লাগে না? হা হা করে হাসে, হা হা করে বলে, এগুলো তো স্বাভাবিক, এগুলো শোনার জন্যই তো রাজনীতিতে এসেছি। রাজনীতিতে এসেছি আর গালাগাল শুনবো না, এটা আবার কি ধরনের হয়? তো জেনে রাখুন, সংসারে আছেন, অপমান শুনবেন না। আবার কি এটা, মানে মানে সে কেমন একটা হচ্ছে না? মানে আপনি বলছেন আমি জলে নামবো, কিন্তু যেন না ভিজি আমি, আমার যেন না ভিজি আমি। আরে এটা কি করে হবে? তাহলে কি করতে হবে আমাদেরকে? সহ্য করার ক্ষমতা আনতে হবে। কেমন ভাবে আনবো? আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং, যে থ্যাংক ইউ ইউনিভার্স, একে তুমি দিয়েছো বলে আমি আমার নিজের গুরুত্বটা বুঝতে পারছি। আমি আরো নিজেকে প্রমাণ করার জন্য সেই সুযোগ পাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছি। এগুলো অভ্যাস, একদিনে হবে না, এগুলো অভ্যাস। বেশ, থ্যাংক ইউ এভরিওয়ান। আপনাদেরকে মোটামুটি আজকের যেটুকু, মানে যতটুকু আমার বলার ইচ্ছা ছিল বললাম। আরো অনেক বলার আছে, সব বললে আপনারা হয়তো বই পড়বেন না, তাই সব বলবো না, মাঝে মধ্যে একটু একটু করে বলবো। ঠিক আছে? তো এখন আমরা করব খুব সুন্দর একটা এনএলপি করব। আচ্ছা, আর কিছু প্রশ্ন থাকলে তাড়াতাড়ি করে নিতে পারেন, 10টা বেজে গেছে। সবার মোটামুটি। আচ্ছা, বৃষ্টি হয়েছে তো? সব দিকে বৃষ্টি হয়েছে তো? ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো? হ্যাঁ, মৌসুমী বায়ু প্রায় ঢুকে গেছে বললেই হয়। এটা যদিও মৌসুমী বায়ুর জন্য নয়, এটা এল নিনোর জন্য হচ্ছে। মনিকা ম্যাডাম লিখেছেন, আজ ফেসবুকের একটি অল্প বয়সী মেয়ে ব্লগার প্রতিষ্ঠিত প্রেম ঘটিত কারণে হঠাৎ সুইসাইড করেছে। বুঝতে পারলাম মা বাবার আজ কতটা কষ্ট হচ্ছে। কিছু করার নেই, কিচ্ছু করার নেই। এগুলো সবই কর্মের ফল। মানে কর্মের ফল বলতে কিছু করার নেই। জেনে রাখুন, আমরা অনেক সময় বলি যে আমরা কেন এইভাবে হচ্ছে, আমার জীবনে হচ্ছে, সবই না মানে কজ অ্যান্ড ইফেক্টের খেলা। কজ অ্যান্ড ইফেক্ট। ঠিক আছে? তো কিছু করার নেই। ওকে, আর কিছু আছে নাকি লেখা, দেখে নি। হুম, কোনো কোনো সময়তে কিছু ভালো লাগে না, কি করব? হা হা করে হাসবেন। এটা একটা দারুণ একটা থেরাপি, জানেন তো? হা হা করে হাসবেন, হা হা করে হাসবে, দেখি সবাই হাসতে পারি কিনা। সবাই চলুন তো একটু হাসি, অন্তত মুচকি হাসিটা দিতে পারি তো, নাহলে তো বাড়ির লোক পাগল বলবে। কি সুনীল স্যার, হাসতে পারি আমরা? সবাই একটু চলুন তো হাসি, একটু দেখি। সবাই 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 ভিডিও অন করুন প্লিজ। এগুলো সবই অভ্যাস, হাসিটাও একটা অভ্যাস। দেখুন সবার মুখ কত সুন্দর, কত সুন্দর দেখতে, কত সুন্দর হাসি, দেখেছেন কখনো? হ্যাঁ, একদম মানে সত্যি বলছি, ভেতর থেকে বিশ্বাস করুন, জীবনে এর বাইরে আর কিছু হয় না। এর বাইরে কিচ্ছু হয় না। শুধু জীবনে আমরা এইটুকুই ভাবি, ওই যে বলে না, নদীর এপার কয় ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। সবাই ভাবে আমার থেকে ও ভালো আছে, আমার থেকে সে ভালো আছে, আমার এই সমস্যা, সে এই ভালো আছে। ভালো আপনি তখনই আছেন যখন এইভাবে হাসতে পারছেন, আদারওয়াইজ কেউ ভালো নেই। কারণ পৃথিবীটা এমনই, এখানে ভালো থাকার জন্য মানুষ আসে না, খারাপ থাকার জন্যই মানুষ আসে। এই জন্যই বা দেবতারা জানেন তো, এখানে কোনো কারণে অভিশাপের জন্য যখনই চলে আসে,
তাড়াতাড়ি করে চেষ্টা করে যে এখান থেকে চলে যাওয়ার, কারণ এখানে ভালো থাকার জন্য কেউ আসে না, ভালো থাকতে আপনাকে দেবে না। এটা তো আরো বেশি ভালো জিনিস, হাসতে হাসতে কান্নার তো আরো ভালো, বেশি ভালো জিনিস। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা সারাদিনে বিভিন্ন জায়গায় আপনাদেরকে যেতে হয়, কখনো ব্যাংকে ঢুকছেন, কখনো আপনারা কোনো মুদিখানার দোকানে ঢুকছেন, কখনো বিভিন্ন জায়গায় আপনাদেরকে যেতে হয়, হ্যাঁ কি না? ইয়েস, যেতে হয় তো, বিভিন্ন জায়গায় আপনাদেরকে যেতে হয়, কখনো ইলেকট্রিক অফিসে ঢুকছেন, বিভিন্ন জায়গায় আপনাদেরকে, অফিসে বলুন, বিভিন্ন অফিসে আপনাদেরকে ঢুকতে হয়। ম্যাক্সিমাম জায়গায় আপনারা কি দেখতে পান? খারাপ ব্যবহার পান নাকি ভালো ব্যবহার পান? ভেবে দেখুন তো, ম্যাক্সিমাম জায়গায় আপনারা কি দেখেন? সেখানে ঢুকলে যাকেই আপনি কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছে, মানে অসন্তোষ প্রকাশ করছে, অসন্তুষ্টি তার মধ্যে। আমরা এটা পাই কিনা? ইয়েস অর নো? কটা জায়গা এমন আছে যে আপনি গেলে আন্তরিকতার সাথে মানুষ কথা বলছে আপনার সাথে? কটা জায়গা হয়? হয় কি? কেন জানেন? কারণ সবাই এখানে ওই, হ্যাঁ, এমন একটা জ্বালায় জ্বলছে যে সে ভাবছে যে আমি বুঝতেই পারছে না কিভাবে বেরোবো। পাবেন না এটা। তাই আমরা কি করে এখানে ভালো থাকতে পারি? যে কোনো জায়গায় আপনি স্বাভাবিক, আমাদের এইদিকে তো আপনি কোনো অচেনা বা দোকানদারকে জিজ্ঞাসা করুন যে দাদা আপনাদের এখানে এই জিনিসটা কোথায় আছে জানেন, হয়তো তার চোখের সামনে বলবে না, বলবেই না, মেরে কো পাতা নেই। কি বলবে? মেরে কো পাতা নেই। অথচ তার চোখের সামনে। কেন? মানে মানুষ এমনই, মানে মানসিকতার হয়ে যাচ্ছে, অপরকে যে একটু ফ্রিতে হেল্প করব সেটুকু ইচ্ছাতেও তার মন নেই। তো যাই হোক, তো সেই রকম সমাজে আমরা আছি, কি করে ভালো থাকতে পারি, তাই না? কিন্তু ভালো থাকাটা একটা অভ্যাস, নিজেদেরকে ভালো রাখতে হবে, নিজেদেরকে ভালো থাকতে হবে। ওকে, তো চলুন সুন্দর একটা আমরা এখন এনএলপি করব, আর আমরা দারুণ একটা ফিলিংস নেব, দারুণ একটা ফিলিংস নেব। কেমন লাগলো আজকের ক্লাসের এই বক্তব্য আমার? যদি একটু সবাই লিখে জানান, তাহলে আমি ততক্ষণ আমি এই সেট আপটা রেডি করছি, আমরা সুন্দর একটা এনএলপি করবো। সবাই যদি একটু লিখে জানাতে পারেন বা জানান, আমার সুবিধা হয় যে আমার আজকের বক্তব্য আপনাদের কেমন লেগেছে। বেশ, সবাই আমরা এখন সুন্দর একটা এনএলপি করব, কিন্তু তার আগে আমি চাইছি একটা 30 সেকেন্ডের একটা ব্রেক। ঠিক আছে, একটু ফ্রেশ হয়ে নিন, যে জল খেয়ে বসুন, খুব সুন্দর একটা আমরা আহ অনুভূতিতে আমরা যাব। ঠিক আছে, 30 সেকেন্ডের একটা ব্রেক দিচ্ছি, 30 সেকেন্ডের ব্রেক।
ওকে, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে, মিউজিকটা শোনা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে? বেশ, ভেরি গুড। বাকিদের ভিডিওগুলো একটু অন থাকবে। স্যার, আমরা আবার কবে মিলিত হব? একটু অপেক্ষা করুন, জানিয়ে দেবো। আচ্ছা, আপনারা যারা সেমিনারে গেছিলেন, আপনাদের ফটোগুলো একটু গুগলের যে একটা লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে কিন্তু পোস্ট করবেন, ঠিক আছে? আর যারা সেখানে কিছু কমেন্ট লেখেননি, আপনারা কমেন্ট কিন্তু লিখতে পারেন, করবেন, একটু করবেন, ঠিক আছে? বেশ। আর আরেকটা কথা বলে দিই, আগামীকাল একটি ক্লাস আছে, স্কিল টু বিজনেস ব্লুপ্রিন্ট বলে একটি আমাদের গ্রুপ ওপেন হয়েছে। তো সেখানে চাইলে আপনারা ক্লাস কালকে অ্যাটেন্ড করতে পারেন। 9টা থেকে ক্লাস আছে। টিউলিকে বলবেন আপনাকে সেই গ্রুপে জয়েন করে দেবে। গ্রুপের নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার যে স্কিল, এটাকে কিভাবে আপনি আরো বেশি সেই স্কিল দিয়ে বিজনেস করতে পারবেন বা বিজনেস গ্রো করতে পারবেন, সেই সম্পর্কিত কিছু আলোচনা আমরা করব, ঠিক আছে? আগামীকাল যারা যারা চাইবেন ক্লাস করতে পারেন, কোনো অসুবিধা নেই। শিউলিকে বললে ওই গ্রুপে জয়েন করিয়ে দেবে। চলুন এখন তাহলে আমরা সুন্দর একটা অনুভূতিতে যাই। ওকে, আর ইউ রেডি? আর ইউ রেডি? এভরিওয়ান রেডি? চলুন, 3, 2, 1 and 0. Close your eyes. চোখ বন্ধ করুন, লম্বা শ্বাস নিন, গভীরভাবে শ্বাস নিন, ধীরে 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 শ্বাস রিলিজ করুন। তিনবার লম্বা শ্বাস নেওয়ার পরে একেবারে স্বাভাবিকভাবে শ্বাস নেবেন। একেবারে স্বাভাবিকভাবে শ্বাস নিন। আপনার মনোযোগ শুধুমাত্র শ্বাসের উপরে রাখুন। আর প্রতিটা শ্বাসের সাথে সাথে আপনার শরীরকে ধীরে 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 শিথিল করে দিন। আপনার শোল্ডার, স্পাইনাল কর্ড, দুটো হাত, দুটো পা, হাতের পেশি, পায়ের পেশি একেবারে ঢিলে ছেড়ে দিন। আপনি যে স্থানে বসে আছেন, আপনার শরীরের ভর সেই স্থানের উপরেই একেবারে ছেড়ে দিন।
দুটো হাত এমন ভাবে রাখুন যেন মনে হয় হাত দুটো শুধুমাত্র ঝুলে আছে আপনার শরীর থেকে। নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করুন। সম্পূর্ণভাবে নিজেকে সমর্পিত করুন। রিল্যাক্স, রিল্যাক্স and relax. আপনার মনোযোগ শুধুমাত্র আপনার শ্বাসের উপরে। আমি 3 to 0 কাউন্ট করব। 0 কাউন্ট করার সাথে সাথে আপনি আপনার মনের একেবারে গভীরে প্রবেশ করবেন। আপনার মনের একেবারে গভীর অংশে আপনি প্রবেশ করবেন। প্রস্তুত থাকুন। 3, 2, 1 and 0. আরো গভীরে, আরো গভীরে আপনার মনের একেবারে গভীর অংশে আপনি পৌঁছে যাচ্ছেন ধীরে ধীরে। আপনার শ্বাস এই মুহূর্তে একেবারে স্লো চলছে। আপনার মনের গভীরে আপনি ধীরে ধীরে পৌঁছে যাচ্ছেন। নিজেকে আরো বেশি আপনি সারেন্ডার করুন এবং আপনার মনের একেবারে গভীর অংশে আপনি ডুব দিন। অনুভব করুন তো এই মুহূর্তে আপনার শারীরিক এবং মানসিক অবস্থা কেমন। কতটা শ্বাস, কতটা শান্ত আপনাকে মনে হচ্ছে। রিল্যাক্স, রিল্যাক্স and relax.
নিজেকে অনুভব করুন। আপনার মন, আপনার শরীর, নিজেকে অনুভব করুন। দেখবেন এই মুহূর্তে আপনার মন এতটাই স্থির হয়ে গেছে যে ভীষণ রিল্যাক্স করছে। আপনার মন আপনার আত্মার সাথে মিলিত হচ্ছে। এটাই হলো আপনার আসল সত্তা। এটাই হলো আপনার আসল উৎস। আপনি একটি অচল সমুদ্রের মতো ধীর এবং সর্বশক্তিমান আত্মা। আপনি একজন ধীর এবং সর্বশক্তিমান আত্মা। আপনার মাথা থেকে পা পর্যন্ত এই মুহূর্তে আপনি অনুভব করুন। দেখবেন পুরো শরীর একেবারে রিল্যাক্স ফিল করছে। আপনার শরীর এই মুহূর্তে একেবারে রিল্যাক্স ফিল করছে। আপনি নিজেকে গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় দেখতে পাচ্ছেন। গভীর ঘুমে আপনি আচ্ছন্ন হয়ে রয়েছেন। আপনার মন আর শরীর একে অপরের সাথে মিশে গেছে। আপনি একেবারে শান্ত হয়ে গেছেন। আপনি এই মুহূর্তে ভীষণ রিল্যাক্স ফিল করছেন। এই মুহূর্তে রিল্যাক্স ফিল করছেন। আপনি সম্পূর্ণভাবে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছেন। পুরো শরীর আপনার ভীষণ রিল্যাক্স
ফিল করছে। রিল্যাক্স, রিল্যাক্স, and relax. দুটো হাত ঘষে নিন আর চোখে মুখে বুলিয়ে নিন। 3 বার বলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। কেমন লাগলো? একটু হাতটা তুলে বলবেন, আর পারলে একটু গ্রুপে লিখবেন। কালকে যারা যারা চাইছেন ক্লাস করতে পারেন রাত্রি 9টা থেকে। আর সবাইকে আবারও বলবো যে যারা এখনো পর্যন্ত ওই গুগল লিংকে গিয়ে কমেন্ট করেননি, একটু করে কমেন্ট করবেন, কয়েকটা ছবি পোস্ট করবেন, ঠিক আছে? আর আপনাদের জন্য একটি গ্রুপ তো সবার জন্য ওপেন করা আছে, সেটার নাম হচ্ছে আত্ম অন্বেষণ গ্রুপ। সেই আত্ম অন্বেষণ যে ফেসবুক গ্রুপ, সেখানেও কিন্তু আপনারা ছবি পোস্ট করতে পারেন আমাদের সেমিনারের, ঠিক আছে? তো দেখা হচ্ছে শীঘ্রই আবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জেনে রাখবেন ভালো থাকাটা একটা আর্ট, একটা অভ্যাস এবং একটা আর্ট। এটা সবাইকে শিখতে হয়। আর মনে রাখবেন, যেদিন আপনি ভালো থাকতে শিখে যাবেন, সেদিন আপনার ইউনিভার্স আপনার জন্য সব কিছু ঢেলে দেবে। আমরা ভাবি আমরা কিছু পেলেই তবে গিয়ে ভালো থাকবো। অঙ্কটা একটু উল্টো। আগে আপনি ভালো থাকুন, তবে গিয়ে আপনি পাবেন। এটাই হলো ইউনিভার্সের নিয়ম। আগে ভালো থাকুন, যেটুকু আছে সেটা নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন, প্রাণোচ্ছল ভাবে জীবন কাটান। কথা দিলাম, আপনার ইউনিভার্স আপনাকে সব কিছু দিয়ে দেবে। তাই ভালো থাকাটা হলো একটা অভ্যাস। সবার একটু হাসি হাসি মুখ একটু আমাকে গিফট করবেন। এটাই হলো আমার ঘুমের রসদ। এটা নিয়েই আমি ভালো থাকি, আনন্দে থাকি। এইটুকু আমাকে মানে কৃপণতা করবেন না এইখানে। একটু সবার একটু হাসি হাসি মুখ। দেখা হবে নেক্সট ক্লাসে। শুভরাত্রি, গুড নাইট। শুভরাত্রি, গুড নাইট।